একটা পুরনো ঘটনা, বেশ অ্যাডভেঞ্চারাস, এবং ঘটনাটা আজকেও আমার মনে অনেক ছাপ ছেড়ে আছে। আমি সেই ঘটনাটাই শেয়ার করব। শেয়ার এইভাবেই করব, দেখা যাক। স্থান কাল লোকেশান তো অনেক বদলে গেছে, এখন সেই চিত্তরঞ্জন, সেই হিন্দুস্তান কেবলস তো আর নেই। মানচিত্রের অনেক নতুন নতুন জিনিস এসছে, অনেক পুরনো জিনিস সরে গেছে। আমরা যখন ছোট ছিলাম সেই তখনকার হিন্দুস্তান কেবলস চিত্তরঞ্জন আর এখন হিন্দুস্তান কেবলস চিত্তরঞ্জন আকাশ জমিন তফাত হয়ে গেছে। এই যে আমার পেছনে দেশবন্ধু কলেজ, তো এই দেশবন্ধু কলেজের সেই সময়ে 90-এর দশকে বা 80-র দশকে বা এমনকি 2000 সালের দিকেও যেরকম চেহারা ছিল, আজকে সেটা আমূল বদলে গেছে। আমি যে ঘটনাটার কথা বলবো সেটা বলতে গেলে, এই যে পেছনে আমার যে জঙ্গলটা, এই জঙ্গলটার তো তখন অস্তিত্বই ছিল না। এখানটা মাঠ ছিল, এখন এত বড় বড় পলাশ গাছ হয়ে গেছে। কিন্তু এইখান দিয়ে আগে পুরো বিটুটা দেখা যেত, পুরো বিটু কলোনিটা দেখা যেত। যে ঘটনাটা বলবো, সেখানে আমরা যে একটা সাইকেল রাখার বিষয় আছে, ওই সাইকেল রাখার বিষয়টা এখন আর ঠিকভাবে বোঝানো সম্ভব নয়, কারণ পেছন দিকে এত বড় জঙ্গল হয়ে গেছে, অনেক বড় জঙ্গল হয়ে গেছে। যাই হোক, আমরা গল্পে আসি। 1987 সালের একদম শুরুর দিক, সম্ভবত জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি হবে। সবে বেসিক স্কুলের গণ্ডি ডিঙিয়ে হাই স্কুলে উঠেছি। ক্লাস 5-এর অ্যানুয়াল পরীক্ষা দিতে দিতেই আমরা চিত্তরঞ্জন থেকে কেবলসের B2 সেক্টর 1-এ শিফট হয়ে গেছিলাম। পরীক্ষা শেষ, স্কুলের চাপ নেই, পুরনো জায়গা থেকে নতুন জায়গা। আমি চিত্তরঞ্জনের লাগাম ছাড়া বেহেমিয়ান পরিবেশ থেকে কেবলসের সফিস্টিকেটেড কালচারের সাথে কিছুতেই খাপ খাওয়াতে পারছিলাম না। কোনো বন্ধু নেই, বিকেলবেলাটা হাঁফিয়ে উঠতাম। বাবা ক্লাস 5-এই একটা লাল রঙের অ্যাটলাস গোল্ড লাইন রেসিং সাইকেল কিনে দিয়েছিলেন। সেটা নিয়েই উদ্দেশ্যহীনভাবে বিকেলবেলায় কখনো হাই স্কুলের মাঠ, কখনো হস্টেল কলোনি, কখনো মুক্তমঞ্চ, এইসব জায়গায় ঘুরে বেড়াতাম। বেসিক স্কুলে যেদিন ক্লাস 5-এর ফাইনাল রেজাল্ট আউট হয়, সেই দিন সাইকেলটা নিয়েই স্কুলে রেজাল্ট আনতে গেছিলাম। মোহিত মণ্ডল, কঙ্কাল, আজ আর আমাদের মধ্যে নেই। ও সেই দিন আমার এই সাইকেলটা নিয়ে গোটা স্কুলের মাঠ চক্কর দিয়েছিল। যাই হোক, এইরকমই একদিন একটা বিকেলবেলায় মনে হলো সাইকেলটা নিয়ে একটু লোয়ার কেশিয়ার দিকে যাই। ওদিকে গেলে দেবা, সুমিত, সন্দীপ, সুবীর, কিছু স্কুলের বন্ধুর সাক্ষাৎ মিললেও মিলতে পারে, ওদের সাথে সময়টা কাটবে। এই ভেবে সাইকেল নিয়ে B2 থেকে লোয়ার কেশিয়ার দিকে রওনা দিলাম। তখনও কেবলসের গার্লস স্কুলটা তৈরি হয়নি, ফাঁকা মাঠ ছিল। সেই মাঠ দিয়ে আপার কেশিয়া হয়ে, ব্রিজ পার হয়ে জাস্ট লোয়ার কেশিয়ায় ঢুকছি। বেসিক স্কুলের ঠিক গেটের পাশে, যেখানে সর্বাণী দিদিমণিদের বাড়ি ছিল, সেই লাইনের ওখানে উল্টো দিক থেকে দেখি সাইকেল করে কৌস্তভ সেনগুপ্ত আসছে। তখনও ওকে এই চারু দত্ত, চারু, এই হাই স্কুলের নামটা দিইনি, ওকে কৌস্তভ বলেই ডাকতাম। ও আমাকে দেখে অবাক, আমিও ওকে দেখে অবাক। আমি জিজ্ঞাসা করলাম, কোথায় যাচ্ছিস রে? ও বলল, বিটু বিটু। আমি বললাম, কার বাড়িতে যাবি? ও বললো, আরে কারোর বাড়ি টাড়ি নয়, শুনেছি ওই কোয়ার্টারগুলো নাকি হেভি বানিয়েছে, 3 তলা, কলোনিটাও নাকি দারুণ। তুই কোথায় যাচ্ছিস? আমি বললাম, এই একটু লোয়ার কেশিয়ার দিকেই ঘুরতে এসেছিলাম। চল তাহলে বিটুর দিকেই যাই। আমি সাইকেল ঘুরিয়ে নিলাম। আমি আর কৌস্তভ দুইজনে মিলে সোজা বিটুর হাই স্কুল মাঠে। কলোনি দেখা স্বাদ তো কৌস্তভের 5 মিনিটের মধ্যেই উবে গেল। দেখার আর কি আছে? ও বলল, যাই তাহলে বাড়ি। তখনও সন্ধে হতে ঢের সময় বাকি ছিল। ওকে ছাড়তে আমার মন চাইছিল না। দূরে দেশবন্ধু মহাবিদ্যালয় কলেজটা দেখিয়ে বললাম, চল ওইদিকে যাবি? ও বলল, চল। আমরা দুইজন B2 সেক্টর 2-এর রাস্তার পেছন দিক দিয়ে কেবলস চিত্তরঞ্জনের বর্ডারের যে পাঁচিলগুলো, সেটা পার হয়ে চিত্তরঞ্জনে ঢুকে গেলাম। সামনে একটা চওড়া পরিখা বা জোড়ের মতন ছিল, এখনও আছে, লম্বা জোড়। সেই জলা জংলায় ভরা জোড়টা আমরা দুইজন সাইকেল ঘাড়ে করে পার হলুম। দুজনেরই প্যান্টের নিচে জল আর কাদায় মাখামাখি। সেখান থেকে ধান ক্ষেতের আলের উপর দিয়ে সাইকেল চালিয়ে কলেজের কাছে।
সেইখানে তখন বড় বড় জলের পাইপ লাগানো ছিল, ওই পাইপগুলো এখন আর নেই। আমরা দুজনে সেই জলের পেছল পাইপের ওপর দিয়ে অনেক রকম কসরত কেরামতি করে হাঁটাচলা করছিলাম। পাইপের উপর থেকে নিচে লাফ দিচ্ছিলাম, তারপরে পাইপের ফ্লেঞ্জের যে জয়েন্টগুলো সেগুলোকে ধরে শিম্পাঞ্জি স্টাইলে দোল খাচ্ছিলাম। কৌস্তভ বেশ লম্বা ছিল, লম্বু ছিল, ও সহজেই নাগাল পেয়ে যাচ্ছিল। আমাকে হুপহাপ করে অনেক কসরত করে ওই ফ্লেঞ্জের নাগাল পেতে হচ্ছিল। যাই হোক, অনেকক্ষণ লম্ফঝম্ফ করার পরে চারুদত্ত বলল, না এবার ফিরে চল। আমার তখন মনে হলো সন্ধে হতে এখনও তো ঢের দেরি। ওকে দূরে কাঙ্গই পাহাড়টা তর্জনে নির্দেশ করে দেখি বললাম, পাহাড়ের দিকে যাবি? কৌস্তভ কোমরে হাত দিয়ে কিছুক্ষণ ওই দিকে তাকিয়ে বলল, ফিরতে ফিরতে সন্ধে হয়ে যাবে রে। আমি বললাম, কিচ্ছু সন্ধে হবে না, উপরে তো আর উঠবো না, নিচ থেকে ঘুরে চলে আসবো, চল না। ও বলল, কিন্তু সাইকেল নিয়ে তো এই এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে যাওয়াই যাবে না রে। ওকে বললাম, আরে সাইকেলগুলো এখানেই রেখে দেবো। ও বলল, এইখানে নতুন নতুন সাইকেলগুলো রেখে অত দূরে পাহাড়ে যাব? আমি বললাম, আরে লক করে দেবো তো, আর পেছনে ঘুরে ঘুরে খেয়াল রাখবো। ও দনমনো করছিল, তারপরে বলল, চল তাহলে। এইবার আমরা দুজনে দেশবন্ধু কলেজের মাঠের কাছে সাইকেল রেখে পাহাড়ের দিকে যেতে শুরু করলাম। এটা হচ্ছে এক্স্যাক্ট সেই জায়গাটা যেখানে আমরা সাইকেলটা রেখেছিলাম। এখানে এখন পলাশ গাছের একটা জঙ্গল হয়ে গেছে, কিন্তু আগে এখানে মাঠ ছিল। সূর্যদেবের গায়ের রং তখন হলুদ থেকে আস্তে আস্তে কমলায় বদলাতে শুরু করেছে, পশ্চিমে হেলছেন। কয়েক পা এগোনোর পর আমার মনে আছে কৌস্তভ আবার বললো, দাঁড়া 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 বলে দৌড়ে সাইকেলের কাছে গিয়ে সাইকেলের যে বেল তার উপরের ভাগটা খুলে নিয়ে এলো। তারপর বললো, আরে এটা চুরি হয়ে যেতে পারে। তারপরে আমরা কখনো দৌড়ে, কখনো হেঁটে, আবার কখনো হাই জাম্প লং জাম্প দিতে দিতে পাহাড়ের দিকে এগোচ্ছি, আর মাঝে মাঝে ঘুরে ঘুরে সাইকেলগুলোকে দেখছি। একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল থেকে জিনিসটা বোঝালে সবাই বুঝতে পারবে। এই যে জুম করে যে জায়গাটা দেখাচ্ছি সেটা হচ্ছে দেশবন্ধু মহাবিদ্যালয়ের পেছন দিকটা। এখানে আমরা সাইকেলটা রেখেছিলাম, আর এইখান থেকে সাইকেলটা রেখে এইবারে কানগই পাহাড়টা হচ্ছে বাঁ হাতে। বাঁ হাতে এই যে ঘুরছে, এইখানে এইটা হচ্ছে কানগই পাহাড়। তাহলে বুঝতে পারছে সবাই, এটা নিশ্চয়ই সবাই এবার বুঝতে পারছে যে আমরা সাইকেলটা কোথায় রেখেছিলাম আর আমাদের গন্তব্যস্থলটা কোথায় ছিল। এবং এই গোটা রাস্তাটা আমরা কভার করেছিলাম, আর মাঝে মাঝে আমরা পেছনে তাকিয়ে তাকিয়ে সাইকেলটা দেখছিলাম। এবার আশা করি যারা ঘটনাটা শুনছে তারা বিষয়টা ধরতে পারবে। সাইকেলগুলো ক্রমশ ছোট থেকে ছোট হয়ে যাচ্ছিল। আমাদের টার্গেট সন্ধে নামার আগে যেভাবে হোক পাহাড়ের কাছে পৌঁছতেই হবে। প্রায় 15-20 মিনিট ট্রেকিংয়ের পর আমরা পাহাড়ের পাদদেশে হাজির হলাম। পাহাড়ের নিচে যখন দুজন এসে দাঁড়ালাম তখন প্রায় পড়ন্ত বিকেল। একটা বড় সড়ো পাহাড়ের ওপরে উঠে আমরা জিরোচ্ছিলাম। কৌস্তভের গায়ে ছিল নীল রঙের একটা উইন্ড চিটার, আর আমি একটা লাল সোয়েটার পরেছিলাম। কৌস্তভ বলল, সাইকেলগুলো তো আর দেখা যাচ্ছে না রে আনন্দ। আমি বললাম, ঠিক আছে, কে আর নেবে, চল পাহাড়ের উপরে একটু উঠি, সেখান থেকে দেখতে পাবো। কৌস্তভ একবার পাহাড়ের চূড়াটার দিকে তাকিয়ে বলল, অত উপরে যাবি? সন্ধে হয়ে যাবে যে রে। আমি বললাম, তুই সন্ধে হতে এখন ঢের দেরি, এত দূর এলাম, একটু পাহাড়টা দেখবো না? ও বলল, চল তাহলে, আর দেরি করে তাহলে লাভ নেই, চল। দুজনে পাহাড়ের গা বেয়ে ওঠা শুরু করলাম। রীতিমতো কষ্টসাধ্য কাজ। একে খাড়াই, তার উপরে বড় বড় পাথর, জঙ্গল আর ঝোপঝাড়। কিছুটা এগোনোর পরেই আবার রাস্তা বন্ধ দেখে ঘুরে অন্য রাস্তা খোঁজা। এইভাবে ঝোপ জঙ্গল ঝাড় ঠেলতে ঠেলতে পাহাড়ের উপরে মন্দিরের কাছে এসে দাঁড়ালাম। দুইজনেরই ফুল প্যান্ট চোর কাঁটায় ভর্তি হয়ে গেছে, মাথায় কাঁটা ঝাড়, ঝোপের অবশেষ। কৌস্তভ ওর উইন্ড চিটারটা খুলে ঝাড়তে শুরু করলো,
আমারও সোয়েটার ভেতরে কুটকুট করছিল, কিন্তু আমি আর খুলিনি। এই কাঁচা রাস্তাটা বেয়েই আমি আর কৌস্তভ এই জায়গায় এসেছিলাম। জায়গাটা আমূল বদলে গেছে। এত রংচঙে মন্দির, কংক্রিটের দেওয়াল, এই গেটটা তখন কিছুরই অস্তিত্ব ছিল না। এই যে কাঁচা রাস্তা, এই যে এই জায়গাগুলো দেখা যাচ্ছে, ঠিক এই রকমই দুর্গম আর দুরূহ রাস্তা ছিল। এইটা ভিডিওটা হরাইজেন্টালি না করে আমি ভার্টিক্যালি এই জন্যেই নিয়েছি যে কতটা দুর্গম একটা রাস্তা আমরা অতিক্রম করে ওই বয়সে, তাও সন্ধেবেলায়, মানে সন্ধে নামছে, আঁধার নামছে, বিকেল শেষ হচ্ছে, এইরকম একটা সময়ে আমরা এই ধরনের একটা রাস্তাকে কভার করেছিলাম। এই ধরনের রাস্তা ভুল বললাম, এই রাস্তাটাকেই কভার করেছিলাম। যাই হোক, হিলের টপ ভিউ থেকে অনেক দূরে নিচে কলেজের কাছে আমাদের সাইকেল দুটোর অস্তিত্ব দেখা যাচ্ছিল, প্রায় দুটো ছোট ছোট বিন্দুর মতো। এটা আমাদের দুজনকেই খানিকটা নিশ্চিন্ত করলো। গোধূলির প্রারম্ভে সূর্যের রং তখন পুরো টকটকে লাল হয়ে গেছে। কৌস্তভ বলল, চল ভাই চল, এবার নিচে নামা যাক, সন্ধে নামছে। আমি বললাম, জানিস এই পাহাড়ে না একটা সাধু বাবা আছে। ও বলল, হ্যাঁ জানি। আমি বললাম, তুই দেখেছিস সাধুটাকে? ও বলল, না আমি শুনেছি। আমি বললাম, দেখবি। ও বলল, কোথায় আছে জানবো কি করে? আমি বললাম, ওই দেখ, ওই মন্দিরের পাশের ঘরটা থেকে ধুনির আলো দেখা যাচ্ছে, ওই ঘরেই সাধু বাবা থাকে। ও বলল, চল তাহলে তাড়াতাড়ি দেখে নিন। এখন চোখের সামনে বন্ধুরা যে মন্দিরটাকে দেখছো, যেরকম ঝাঁ চকচকে ব্যাপার স্যাপার, সেই রকম কিন্তু আমি যে সময়কার কথাটা বলছি সে সময় মোটেও ছিল না। অনেকের স্মৃতিতে পুরনো কানগই পাহাড়ের মন্দির নিশ্চয়ই এখনও বেঁচে আছে, তারা বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। এরকম শান বাঁধানো মার্বেল, এত বড় পরিসর, এসব কিছুই ছিল না। এটাই হচ্ছে সেই সাধু বাবার ঘর। আমার বাঁ হাতে যে এই ঘরটা, সেটা তখন ছিল না। এইটা সাধু বাবার ঘর। এই পাশে মন্দির, মন্দিরটা একদম ছোট ছিল। এই যে জায়গাগুলো দেখাচ্ছি, এই জায়গাগুলো, এইসব পাঁচিল ফাচিল গ্রিল কিচ্ছু ছিল না, শুধু জঙ্গল, আর জঙ্গলের মাঝে এইটা ছিল মূল মন্দির। এই মন্দিরটা ছিল মূল মন্দির। এই জঙ্গলগুলো ছিল, সবই ছিল, এতটা ডেকোরেটেড কিন্তু ছিল না। অনেকটা পথ ফিরতে হবে, ঘরে চিন্তা করবে। বললাম, চল চল। দুইজনেই আস্তে আস্তে সেই ঘরের কাছে এলাম। তীব্র ধুনো আর ধূপের গন্ধ নাকে। ঘরের ভেতরটা ধোঁয়ায় আচ্ছন্ন আর অন্ধকার। আমি আর কৌস্তভ চটি খুলে ভেতরে ঢুকলাম। বাড়িটার ছাদটা বেশ নিচু। আমরা একটু ঝুঁকেছিলাম। সামনে প্রজ্বলিত ধুনির আলোটা ছাড়া আর কিছু প্রথমে ঠাহর করতে পারিনি। হঠাৎ, কৌন হ্যায় কৌন হ্যায় আওয়াজ শুনে লক্ষ্য করলাম যে ধুনির পেছনে একটা অবয়ব দেখা যাচ্ছে। ভালো করে ঠাহর করে দেখলাম অবয়বটা একজন জটাজুড়ি সন্ন্যাসীর। প্রশস্ত দাড়ি, একদম লম্বা চুল, সামনে একটা ত্রিশূল পোতা ধুনির পাশে। চেহারাটা সাধু বাবার মাঝারি, কিন্তু সর্বাঙ্গ ছাই দিয়ে মাখা। এক ঝলকে দেখলে কোনো পাথরের মূর্তি মনে হবে। আরেকটা যেটা খেয়াল করার বিষয় ছিল যে সাধু বাবার চোখটা খুব ছোট, খুবই ছোট, প্রায় দেখা যায় না বললেই চলে। আর নাকটা বেশ চ্যাপ্টা। পরে জেনেছিলাম যে ইনি একজন নাগা সাধু ছিলেন। এনার নাম ছিল শঙ্করপুরী নাগা বাবা। আস্তে আস্তে ওনার কাছে গেলাম। ধুনির সামনে সর্বাঙ্গ অনাবৃত কেবল একটা কৌপিন পরা সাধু বাবা বসে আছে। গিয়ে আস্তে আস্তে বললাম, হাম লোগ হ্যায় বাবা। উনি বললেন, ক্যা চাহিয়ে ইহাঁ?
বললাম এই এসেছি ঘুরতে ঘুরতে, এই মানে ক্যা ঘুমতে ঘুমতে চলে আয়ে। এর মধ্যে দেখলাম কৌস্তব সাধু বাবার মুখোমুখি আসন পেড়ে বসে পড়েছে। দেখা দেখি আমি ওর পাশে আস্তে আস্তে বসলাম। সাধু বাবা চোখ বন্ধ করে বসেছিলেন, আর মাঝে মাঝে একটা চিমটে দিয়ে ধুনির আগুনটাকে উস্কে দিচ্ছিলেন। সারা ঘর জুড়ে নিস্তব্ধতা। বাইরে ঠান্ডা হলেও ঘরের ভেতরটা কিন্তু বেশ গরম ছিল। আমরাও আর কথা বলিনি, উনিও বলেননি। মনে হয় ধ্যানস্থ হয়ে গেছিলেন। কিছু পরে কৌস্তব আমাকে চোখের ইশারায় উঠতে বলল। বাইরে আঁধার হয়ে আসছিল, বুঝতে পারছিলাম। কৌস্তব বলল, বাবা উঠতে হ্যাঁ। উনি চোখ খুললেন না। আবার কৌস্তব বলল, তো চলতে হ্যাঁ বাবা। উনি চোখ না খুলেই অস্ফুটে শুধু বললেন, কৌস্তব উঠে দাঁড়িয়ে পড়ল। আমি তখন ওঠার আগে সাধু বাবাকে জিজ্ঞেস করলাম, মেরা একটু সওয়াল হ্যাঁ বাবা। উনি কোনো জবাব দিলেন না। যেমনভাবে বসেছিলেন তেমনি চুপচাপ চোখ বন্ধ করে বসে রইলেন। কৌস্তব চাপা স্বরে বলল, ডিস্টার্ব করিস না। আমি সেটায় কর্ণপাত না করে বললাম, अच्छा बाबा, इतना ठंडा में, इतना जाड़ में आप बिना कपड़ा कैसे रहते हैं? आपको ठंड नहीं लगता? आपको कोई तकलीफ नहीं होता? এইবার সাধু বাবা চোখ মেলে আমার দিকে সোজাসুজি তাকালেন। আগুনের ওই পারে আমি, আগুনের এই পারে ইনি। পুরো অন্তর্ভেদী দৃষ্টি। আমার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। উনি আমার দিকে তাকিয়ে বললেন, आजा, तू भी आजा, अरे तेरा भी हो जाएगा। আমি সাথে সাথে উঠে পড়লাম। কৌস্তব ততক্ষণে বাইরে বেরিয়ে গেছে। আমিও ওর পেছনে পেছনে বেরিয়ে এলাম। ভেতরে ঠান্ডা সেইভাবে লাগছিল না, কিন্তু বাইরে বেরোনো মাত্র জানুয়ারি মাসের ঠান্ডা সোয়েটার ভেদ করে শরীর কাঁপিয়ে দিল। সন্ধ্যের অন্ধকারে দুই বন্ধু দ্রুত বেগে পাহাড় থেকে নিচে নামতে থাকলাম। সাইকেলগুলো অনেকটাই দূরে রাখা আছে যে। কানগই পাহাড়ের সেই শঙ্করপুরী নাগা বাবা সম্ভবত 2000 সালের আশেপাশে রহস্যজনকভাবে খুন হয়ে যান। এই হত্যা রহস্যের আজও কোনো কিনারা হয়নি। পুলিশ এবং আরপিএফ একটা দায়সারা তদন্ত করেই তাদের দায় সেরেছিল। কেন শঙ্করপুরী সাধুকে মরতে হলো সেই কারণ আজও অজানা। এখনও একটা জিনিস মাঝে মাঝে ভাবি যে কৌস্তব সেনগুপ্ত বেচারা ও বিটুর কলোনি, নতুন কোয়ার্টার এইসব দেখতে বেরিয়েছিল, তাকে আমি প্রথমে কলেজের মাঠ থেকে পাহাড়ের নিচ থেকে পাহাড়ের ওপর, সেখান থেকে সাধু কোথায় নিয়ে চলে গেছিলাম।